যে ৫টা ইন্দ্রিয় দিয়ে আমরা পৃথিবীকে জানি তাদের ত্রুটি অনেক। অনেক সময় ভুল তাদের হয়। তবুও আমাদের মতো সাধারণ মানুষের তাদের উপর বিশ্বাস অগাধ। অগাধ বিশ্বাস আমাদের সাধারণ বুদ্ধির উপর। এই কটা ইন্দ্রিয় নাগালের মধ্যে না এলেই আমরা অনায়াসে অনেক কিছুকে উড়িয়ে দেই। বুদ্ধি দিয়ে আমরা কঠিনভাবে সত্য বা মিথ্যা বলে সব কিছুর উপর রায় দিই। কিন্তু এমন অনেক জিনিস আছে যা সত্য বা মিথ্যার মাঝামাঝি জগতের, যেখানে বুদ্ধি থই পায় না, ইন্দ্রিয় হার মেনে যায়। সেই রকম একটা কাহিনী বলতে বসেছি আজ। গোড়ায় নিজের একটু পরিচয় দেওয়া ভালো। পশ্চিমের কোনো এক মাঝারি গোছের সমৃদ্ধ শহরে আমি ডাক্তারি করি। শহরের নামের কোনো প্রয়োজন নেই গল্পে, সুতরাং নামটা নাই করলাম। সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহু দূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। পুরো গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পা জোড়ার ভেতর দিয়ে ঢুকেছে। আসছিলাম আমার পুরনো মোটরে। এ মোটর আমি আজ 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সফার থাকলেই বুঝি ভালো হতো। এই শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার যে কষ্ট, আর কিছুই নেই। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে, কিছু জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটি অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হর্তুকি বা মহুয়া গাছ, আর রাস্তার দুধারে শূন্য শূন্য অসমতল মাঠ। তার ভেতর বাড়িঘর নেই বললেই হয়। কে বাড়ি করবে নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না। আমার মোটরের মিটমিট আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রেই যেন আমার মোটরের আলোয় কোনো রকম কেটে চলেছি। শীতের দারুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনে চালাচ্ছিলাম। আমার কাঠটি পুরনো হলেও মজবুত, পেহারাপনা সে করে না। আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পারবো, এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার উপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব ঢুকি দিয়ে রেখে ভেতরে বসে আমি শুধু আমার গরম বিছানাটার কথা আরামে ভাবছি। ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয়, তবু মনে হচ্ছিল একবার বাড়ি পৌঁছাতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বের করতে পারবে না। এখন কোনো রকমে 20-25 মিনিট কাটলেই হয়। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখ স্বপ্ন আমার ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে কেমন অদ্ভুত রকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে। মোটরের এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না। আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে। কোনো রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না। হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি? এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জনে পথের মাঝে মোটরের এই বেপরোয়ানায় সত্যি ভীত হয়ে উঠলাম। এখনও প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে কি করব? এই রাত্রের ডাকেও সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য বা নিজের উপরই রাগ হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে তো বিপদে অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে উঠল। সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম। মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না। কাতরাতে কাতরাতে খানিকটা দূরে গিয়ে আমার মোটর হঠাৎ মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল। আর তার নড়বার নাম নেই।
চেষ্টায় আমি তখনও ত্রুটি করলাম না, কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতরোক্তি করে ওঠা ছাড়া আর কোনো সাড়া সে দিল না। ভয়ে দুর্ভাবনায় সত্যিই তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে 7-8 মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনা করা যায় না। এই মাঠের মাঝে মোটরের সারা রাত কাটানো অসম্ভব। এখন উপায়? ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। হঠাৎ বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকলে আবার শুনতে পেলাম, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতে পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে তার উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে তুমি? আমায় চিনবেন না আপনি? মনে মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। সেই কথাই আমি তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বললে, আপনাকে আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময় এই অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্য হলাম তেমনি। ঠিক এই সময় রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথাই যেন আঁচ করে বললে, হে ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে যে পাবো কল্পনাতেও ভাবিনি, অথচ না পেলে কি বিপদ হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না। একটু বিরক্ত হয়ে বললাম, কোথায় তোমার রোগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেদিক চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে। হঠাৎ এরকম জায়গায় এরকম সময় যাওয়াও একটু বিপজ্জনক। তবে শত্রু আমার কেউ তো নেই, এবং সঙ্গে টাকা করিও নিতান্ত সামান্য। এই যা ভরসা। একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি অসুখ? জানি না ডাক্তারবাবু, কিন্তু অনেক সংকীর্ণ অবস্থা। তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো? না, হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসায়। তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না। বাধ্য হই। তাই বললাম, হ্যাঁ, চলো। মাঠের উপর দিয়ে সরু একটা পথ, অন্ধকারে ভালোভাবে দেখা যায় না। তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট 5 হেঁটে একটি বাড়ির উঠানে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেই দিক দেখিয়ে লোকটা বলল, ওই ঘরেই রোগী ডাক্তারবাবু, আপনি যান, আমি এক্ষণে আসছি। অন্ধকারের ভেতরই বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয়। গুটি চারপাশে ঘর এবং একটুখানি ঘেরা উঠান। ঘর বলি ওসব পাকা ছাদের নয়, দুপাশে খোলার ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে একবার ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানান আকারের বাক্স পেট্রায় বোঝায় বলে ভেতরে নড়বার চড়বার স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটি জানালা। সেই জানালার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁধারে একটি 4 পায়ার অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া কোনোদিন ভুলবো না, বসুন। ঘরের ভেতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটি মাত্র দেখতে পেলাম। জানালার কাছে 4 পায়া থেকে অনেক দূরে একটি বেতের মরা। সেটাই টেনে 4 পায়ার কাছে বসবার উদ্যোগ করতে ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বললেন, বসুন, বসুন,
আগে আমার রোগের কথা বলি, শুনুন। একটু হেসে এবার সেখানেই বসলাম। রোগীর নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত আমায় এখন শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। আমার রোগ কি সারাতে পারবেন ডাক্তারবাবু? পারবেন আমাকে বাঁচাতে? সেই চেষ্টা করাই তো আমাদের কাজ। আর বাঁচবেন নাই বা কেন? ভদ্রলোক আবার যেন হাসলেন, তারপর বললেন, বাঁচিতে পারি তাহলে ডাক্তারবাবু, কেমন? রোগীর এমন অর্ধমত্ত প্রলাপের উত্তরে কি বলবো কিছু ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বের জন্য অস্থির হয়ে উঠেছি। বললাম, পারবেন বই কি? কি এমন হয়েছে আপনার? না, তেমন আর কি হয়েছে। ডাক্তারদের অনেক ক্ষমতা, তাই না? কিন্তু ধরুন, তাতেও যদি না বাঁচি, যদি আজ রাতেই মারা যায়, যদি যদি আপনি থাকতে থাকতে মারা যায় ডাক্তারবাবু, কি হবে তাহলে? কে দেবে আপনার ফি? আচ্ছা, পাগল রোগের পাল্লায় তো পড়া গেছে। যদি নেহাতি তাই হয় তাহলে ফি না হয় নাই পেলাম। আমরা শুধু ফির জন্য সবসময় আসি না। তা বটে, তা বটে। পৃথিবীতে ভালো লোক, পৃথিবীতে মনুষ্যত্ব তাহলে এখন আছে না ডাক্তারবাবু? কিন্তু ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু। হঠাৎ যদি মরে যায় তাহলে ওই বাক্সটি খুলে ফেলবেন, বুঝেছেন ডাক্তারবাবু? ওই বেতের ছোট্ট বাক্সটি, ছোট্ট বাক্সটি। ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো। ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন, আর আরো একটা জিনিস নেবেন ডাক্তারবাবু। বলুন, নেবেন তো? একটু বিরক্ত হয়েই বললাম, কি? না ডাক্তারবাবু, কিছু না, একটা কাগজ, কিন্তু মারাত্মক দরকারি কাগজ। এই কাগজ যে ওখানে আছে শুধু আমি জানি, আর আপনি এখন জানলেন, আর কেউ জানে না। জানলে ওটার ওখানে থাকতো না। এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে, ওত পেতে আছে আমার মরার অপেক্ষায়। শুধু শুধু তাদের বিশ্বাস আমি হয়তো আজ মরব না। তাদের বিশ্বাস মরবার আগে আমি কিছু করব না, তারাই সব পাবে। আমি এবার বলতে যাচ্ছিলাম, আর বেশি অপেক্ষা করা যায় না। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, আপনার অসুখটা সম্বন্ধে হ্যাঁ, অসুখ তো দেখবেনি, তার আগে আর একটা কথা বলিনি। ওই কাগজটি আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামে উইল। যে ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম, একদিন কোথায় আছে তাও জানি নে, কিন্তু জানিনি তো রক্ত জলের যে ঘন। এবার আমি দেখতে পারি? খাট থেকে আওয়াজ এলো। দেখুন। আমি খাটের কাছে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম। পর মুহূর্তেই
সেই দারুণ শীতের ভেতরও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতো ঠান্ডা, রোগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কে আমার বোধহয় কারণ থাকতো না, কিন্তু ব্যাপারটা যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে, তাহলে এ রোগী এইমাত্র কখনোই মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাদের মতো আরো খানিকক্ষণ পরীক্ষা করলাম। না, ভুল আমার হতেই পারে না, কিন্তু তাহলে এ ব্যাপারের অর্থ কি? তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা ভাবনা করার মতো ক্ষমতা নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে। হঠাৎ জানালার কাছে বাতিটা দপদপ করে নেচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেল এক ফোঁটাও নেই। প্রান্তরের মাঝে নির্জন নিস্তব্ধ বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাড়ির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল। তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বের হয়ে পড়লাম। বুঝতে পারলাম পেছনে আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল। তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা। খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর এমন শুধরে গেল কি করে? এসব ভাবনার কোনো উত্তর সেদিন আমি খুঁজে পাইনি। তারপর দিনের আলোয় লোকজন যখন সঙ্গে করে নিয়ে যায় সেই প্রান্তরের মাঝ বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করবার ব্যবস্থা করেছিলাম। তার ছেলেরই আজকাল সমস্ত বিষয়ের মালিক। সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা কিন্তু আমি এখনো করতে পারিনি। কিন্তু মাঝে মাঝে সেই ঘটনার কথা মনে পড়লে খেয়াল হয় সেই নিস্তব্ধ প্রান্তরে রুবিটি তার শেষ ইচ্ছা প্রকাশ করার জন্য আমাকেই বুঝি ডেকে নিয়েছিল তার কাছে, আর পূরণ করিয়ে নিয়েছিল তার শেষ আকাঙ্ক্ষাটুকু।